আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, একটা লম্বা বিরতির পর আমরা আবার সরাসরি সম্প্রচারে ফিরেছি। আমরা চেষ্টা করব এখন থেকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো আবারও সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের জানাতে। দর্শক, আজকে আমরা কথা বলতে চাই তুরস্কের এই ভঙ্গুর অর্থনীতি এবং লিরার দরপতন নিয়ে। আগামী 2023-এ জাতীয় নির্বাচনে এরদোয়ান সরকার কি কি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন এই অর্থনীতির কারণে, সে বিষয়গুলো থাকবে আজকের আলোচনায়। দর্শক, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটির সহকারী বার্তা সম্পাদক ওয়ালিদ্দিন সিরাজ। ওয়ালিদ ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম মাসুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? অনেকদিন পরে আবার আসলাম, আপনার দর্শকদেরকেও মিস করছিলাম, আপনাকেও মিস করছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম দিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। মাঝখানে আমরা একটা বিরতি দিয়েছিলাম, আবার ফিরতে চাচ্ছি এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের চোখে এসেছে। মুসলিম বিশ্বের নজর তুরস্কের দিকে, কারণ মুসলিম বিশ্বের একজন ত্রাতা, মহান বীর আমরা বলতে পারি, মুসলমানদের নতুন একজন নেতা রজব তাইয়্যিপ এরদোয়ান। সেই তুরস্ক এরদোয়ানের নেতৃত্বে চলছে। সেই তুরস্কে এখন অর্থনৈতিক একটা মন্দা খবর আমরা পাচ্ছি এবং আপনাদের তুরস্কের অনেক সাংবাদিক বিভিন্ন তথ্য দিচ্ছেন আমাদেরকে, যেখানে দেখতে পাচ্ছি লিরার দরপতন এবং কঠিন চ্যালেঞ্জের মুখে এরদোয়ান সরকার। একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আসলে কি হচ্ছে তুরস্কের অর্থনীতির ক্ষেত্রে? মাসুম ভাই, আসলে তুরস্কের অর্থনীতির এই যে লিরার যে দরপতন, এটা আসলে নতুন কোনো বিষয় নয়। 2016 সালের, আসলে 2013 সালের পর থেকেই লিরা ক্রমশ নিচের দিকেই যাচ্ছে। তো এখানে আসলে ভাই এইটা তো ইকোনমির ব্যাপার, তো এখানে কিছু ডক্ট্রিন নিয়ে কথা বলা দরকার আসলে। প্রথমত বিষয় যেটা হচ্ছে যে আপনার একটা সময় ছিল 2002 সাল থেকে, মানে বর্তমান যে দলটি শাসন করছে রেজেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে আক পার্টি, 2002 সাল থেকে 2003 সাল থেকে আসলে 2021 পর্যন্ত এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে। এই দলটির 2011 সাল পর্যন্ত যে অর্থনৈতিক ডক্ট্রিন তারা ফলো করতেন, এখন এই ডক্ট্রিন থেকে তারা আস্তে 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 সরে এসছেন। 2002 সালে যখন তিনি বা 3 সালে যখন তিনি ক্ষমতায় আসেন, তখন টার্কির লিরার মান আসলে বাংলাদেশি টাকার চেয়েও কম ছিল এবং টার্কির লিরার পরে 6টা শূন্য ছিল। উনি 2006 সালে এই 6টা শূন্য তুলে দিলেন এবং এর ফলে দেখা গেল যে লিরার মান প্রায় ডলারের মানের কাছাকাছি চলে আসলো এবং 2008 সালে তখন $1 ছিল 1.10 টার্কিশ লিরা। সেখান থেকে এই জিনিসটা কন্টিনিউ হয় আপনার 2008, 2010, 11, 12 পর্যন্ত। 13 সালে গেজি পার্কের ঘটনাটা ঘটে। তখন লিরা সর্বপ্রথম আপনার হচ্ছে $1 বিনিময়ে 2 লিরার কাছাকাছি একটা মূল্যে পৌঁছে যায়। এইটা 2 থেকে 2.5 এর ভিতরে আপনার কন্টিনিউ করে হচ্ছে 2016 ওই কুয়ের ঘটনা পর্যন্ত। এরপরে কুয়ের ঘটনার প্রায় 3-4 মাস পরে হচ্ছে লিরার যে ক্রমশ অধঃপতন সেটা আমরা দেখতে পাই এবং এখন প্রায় 13.70 বা 75 লিরা $1 মূল্য হয়ে দাঁড়িয়েছে। তো এখানে অনেকগুলো বলার বিষয় আছে। আসলে আমি অর্থনীতিবিদ না। তারপরেও আমার যেটুক ধারণা এবং আমার যেটুক গবেষণা সেটার ভিত্তিতে বলতে গেলে দেখা যায় যে আসলে টার্কি 2011 বা 13-র আগে যেই অর্থনৈতিক ডক্ট্রিন ফলো করত, সেটা ছিল যে সুদ বেশি থাকবে, সুদের হার অর্থাৎ রাজনৈতিক সুদ যেটা, সেটার হার খুব চড়া থাকবে এবং সেই চড়া সুদের হার থাকার কারণে বাইরে থেকে মানুষজন ডলার এখানে টার্কিশ ব্যাংকে জমা রাখবেন বেশি সুদ পাওয়ার জন্য এবং এই ব্যাংক তো আসলে এই সুদটা জনগণের কাছে ঋণ হিসেবে দেয়। তো জনগণকে তারা উচ্চ সুদে ঋণ দেবে এবং সেই উচ্চ সুদের ঋণ নিয়ে ব্যবসায়ী করে সেই সুদ সহ আসলটা ফেরত দেবে
এবং এতে যারা ওই যে বাইরে থেকে যে উচ্চ সুদের ডলার টার্কিশ ব্যাংকে রেখেছিলেন তারা বিশাল ধরনের উপকৃত হবেন। এটা আসলে পশ্চিমা বিশ্বেরও তাদেরও আসলে উপকারেই আসে এই ডক্ট্রিনটা। এর পাশাপাশি এই যে এই সুদের হার উচ্চ থাকার কারণে যে বিনিয়োগ হয় টার্কিতে, যে ধরেন আমি টার্কি বিনিয়োগকারী, আমি উচ্চ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করব, লাভ করে সেই সুদ এবং আসল দুটোই, উচ্চ সুদ এবং আসল দুটোই ব্যাংকে ফেরত দিব এবং এভাবে আমার ব্যবসাটা কন্টিনিউ করব। তো সেক্ষেত্রে আমাকে কিছু লিমিটেড ব্যবসায়ী করা যেতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন, বিল্ডিং বানানো। বিল্ডিং বানিয়ে আপনি বিল্ডিং বিক্রি করবেন, অ্যাপার্টমেন্ট বিক্রি করবেন, কিংবা অন্য যে কোনো কনস্ট্রাকশন হতে পারে সেটা। তো মূলত এই যে টার্কির ইকোনমি সেই সময় ছিল আসলে কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট কনস্ট্রাকশন একই সেক্টর। রিয়েল এস্টেটটা হচ্ছে এটা সার্ভিস সাইডটা আর কি, বুঝার সুবিধার জন্য বলছি। তো তুরস্কের ইকোনমি হচ্ছে সে সময় ট্যুরিজম, রিয়েল এস্টেট, ব্যাংকিং, এই তিনটা বেস হচ্ছে তাদের মূল ইকোনমিটা ছিল। তো আর বাকি যে অর্থনীতির ভিত্তি ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার এবং অন্যান্য কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের উপরে। এটা হচ্ছে 2013-14 সাল পর্যন্ত তাদের যে মূলনীতি ছিল অর্থনীতির, ডক্ট্রিন, যেটা আর কি মূলনীতি বলা যাবে না, ডক্ট্রিন, সেটা হচ্ছে এই ছিল। অর্থাৎ আপনি খেয়াল করবেন, রিয়েল এস্টেট বলেন, ট্যুরিজম বলেন, বা ব্যাংকিং বলেন, কিংবা জিএসএম সেক্টর বলেন, এগুলো সবগুলো কিন্তু সেবা খাত, এগুলো কিন্তু উৎপাদন খাত না, সেবা খাত। 2013 পরে তারা সিদ্ধান্ত নেয় যে ধীরে ধীরে তুরস্ক উৎপাদন ভিত্তিক যে অর্থনীতি, সেই অর্থনীতির দিকে যাবে। উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে আপনার স্বাভাবিকভাবেই রিস্ক বেশি থাকে, প্রফিট মার্জিন কম থাকে কনস্ট্রাকশন বেসড বা সার্ভিস বেসড যে যে অর্থনীতি তার চেয়ে। তো সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত অল্প সুদে হচ্ছে ঋণ নিতে হয়। তো তুরস্ক যদি উৎপাদনমুখী হতে চায়, যে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাড়াবো, ইন্ডাস্ট্রিকে বড় করব, তাহলে তাদের রাস্তা হচ্ছে যে সুদকে কমানো। এটা একেবারে মানে সহজ একটি সমীকরণ, এখানে জটিল কিছু নেই। কারণ ধরেন আমি একটি টেলিফোনের ফ্যাক্টরি দিলাম, যেখানে হচ্ছে প্রায় 5,000 লোক চাকরি করবে এবং ভালো বেতনে চাকরি করবে, যেহেতু এটা সফিস্টিকেটেড টেকনোলজি। তো সেখানে তো মনে করেন যে আমার কোয়ালিফাইড লোকই রাখতে হবে এবং এদেরকে রেখে বেতন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার যে মোবাইল সেট, এই মোবাইল সেটের যে মার্কেট, এটা শুধু তুরস্কের মার্কেট হলে হবে না, এটা বহির্বিশ্বে এক্সপোর্ট করতে হবে, সব জায়গায় এটাকে ছড়িয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু কিছু রিস্ক আছে। তো এই রিস্ক গুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে আমাকে যদি আপনি 10%, 15%, 20% সুদের হার দেন, আমি ওই এই দিকে আমি যাব না। তার চেয়ে বরং আমি কি করব, ওই 25% সুদের হার নিব, 20% সুদে ঋণ নিব, একটা বিল্ডিং বানাবো, বড় দেখে একটা বিল্ডিং বানাবো, একটা জায়গা কিনে একটা বিল্ডিং বানাবো, এই বিল্ডিংটা মানুষজনের কাছে বিক্রি করে দিব, সেখানে আমার প্রফিট মার্জিন, কারণ মানুষ বেশি দরকার, মানে এটার চাহিদাও রয়েছে। তো আমি ওইখানে প্রফিট বের করে, আমি 50-60% প্রফিট বের করে আমি এই ঋণটাও শোধ করে দিলাম, আসলটাও শোধ করে দিলাম, ফাঁকের থেকে আমি 25% প্রফিটও করলাম। তো এই যে টেন্ডেন্সিটা আসলে তুরস্কের মানুষের ভিতরে ঢুকে গিয়েছিল ওই সময়টাতে, এবং এখনো এর পরবর্তী সময়েও এই টেন্ডেন্সিটা আছে যে কনস্ট্রাকশনে হচ্ছে ইজি মানি মেকিং প্রসেস। কনস্ট্রাকশন করলে সেটা যাবে হচ্ছে রিয়েল এস্টেটের কাছে, রিয়েল এস্টেট তারপর ওটার উপরে আরো একটু প্রফিট রেখে তারপর মানুষকে বিক্রি করবে। এবার তাহলে আপনি একটা জিনিস দেখেন, আমি টেলিফোন কোম্পানি খুললাম, টেলিফোনের ফ্যাক্টরি দিলাম, এখন টেলিফোন বানাচ্ছি আমি। আজকে ধরেন আমার টেলিফোনের নাম এক্স ফোন, আমি আজকে এক্স ফোন বানালাম যেটার হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। আমি আগামী বছর এক্স ফোন 2 বানালাম যেটার মেগাপিক্সেল হচ্ছে 20। তাহলে আমি এখানে কিন্তু টেকনোলজিক্যাল ভ্যালু অ্যাড করলাম। কিংবা আমি এই যে আমার টেলিফোনটা, এটা আমি যেটা এক্স ফোন 1 ছিল সেটার চেয়ে হচ্ছে আমি এই টেলিফোনটা ধরেন $500 বেশিতে বিক্রি করলাম, বা 500 লিরা বেশিতে বিক্রি করলাম। কিন্তু এই যে 500 লিরা, এটার জন্য আমি একটা ভ্যালু অ্যাড করেছি, সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল থেকে 20 মেগাপিক্সেল ক্যামেরা আমি উন্নত করেছি। এই ক্যামেরাটার লেন্সটা আমাকে চেঞ্জ করতে হয়েছে, ইলেকট্রো অপটিক্স গুলো নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। তো সেইখানে গবেষণার বিষয় রয়েছে, আমি কিছু
ভ্যালু অ্যাড করেছি টেলিফোনটাতে, যার কারণে আমি দামটা বাড়িয়েছি। এখন একটা বাড়ি একটা ফ্ল্যাট আপনি যখন কিনেন, তো এই বছর ধরেন ফ্ল্যাটটার দাম হচ্ছে ৫,০০,০০০ লিরা। কালকে আগামী বছর এই ফ্ল্যাটটার দাম হবে ৬,০০,০০০ লিরা। কিন্তু এই ফ্ল্যাটটাতে কি কোনো ভ্যালু অ্যাড হয়েছে মাসুম ভাই? কোনো ভ্যালু অ্যাড হয়নি। তাহলে ভ্যালু অ্যাড ছাড়া আপনি যে কনস্ট্রাকশন যে বিল্ডিংটির দাম বানিয়েছেন, বিল্ডিংটিতে আপনি ধরেন ৫,০০,০০০ লিরার ফ্ল্যাট, তো ওটাতে আপনি মনে করেন যে ২,০০,০০০ ২,৫০,০০০ লিরার ইকুইপমেন্ট ব্যবহার করেছেন, বা ৩,০০,০০০ লিরার ধরেন রড, সিমেন্ট, টয়লেট্রিজ, হ্যাঁ, জানালা সব সহ আপনি যেটা করেছেন তার উপর আপনি প্রফিট রেখে দিয়ে দিয়েছেন। এইটাই কিন্তু শেষ। এরপরে আপনি কিন্তু এটার সাথে কোনো ভ্যালু অ্যাড করেননি, কিন্তু এটার দাম কিন্তু বাড়ছে। এই যে দামটা যে বাড়ছে, কোনো ভ্যালু অ্যাড করা ছাড়া যে দামটা বাড়ছে, দিস ইজ দ্য রিয়েল ইনফ্লেশন। এখন বিল্ডিং এর দাম বাড়ছে, ভাড়াও বেড়ে যাবে স্বাভাবিকভাবে। ভাড়া যখন বাড়বে, আপনি ওই বিল্ডিং এর নিচে যে দোকানদার ছিল, সেই দোকানদার কি আগের মূল্যে তার কলা, টমেটো বা টুথপেস্ট বিক্রি করতে পারবে? যেহেতু ভাড়া বেড়ে গেছে, তাকে তার যে দাম ছিল তার সাথে একটা দাম অ্যাড করতে হবে। তো এই যে আমি সহজভাবে উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করছি আরকি, যে ইনফ্লেশন জিনিসটা কিভাবে হয়। তো এই যে ইকোনমিক ডক্ট্রিন, এই ডক্ট্রিনে আপনার হচ্ছে সবসময় ইনফ্লেশন রেট বেশি থাকবে, সুদের হার বেশি থাকবে। কারণ আপনাকে তো ওই সুদটা যেটা নিয়েছেন ওটা তো চক্রবৃদ্ধি হারে বাড়ছে। কিন্তু আপনার বিল্ডিং এ তো কোনো ভ্যালু এড হচ্ছে না। কিন্তু ভ্যালু এড না করেও আপনি দাম বাড়াতে বাধ্য। তো এই যে জিনিসটা, এই যে দুষ্ট চক্র, এই ভিশাস সার্কেল থেকে আমাদের যে বর্তমান যে ডক্ট্রিন তুরস্ক হাতে নিয়েছে, এই চক্র থেকে বের হওয়ার জন্য আসলে, অর্থাৎ আপনি কোনো উপযোগ না বাড়িয়ে মূল্য বৃদ্ধি করছেন। তাহলে এই যে মূল্য বৃদ্ধিটা বা মূল্যস্ফীতিটা, মানে ইনফ্লেশনের বাংলা তো আসলে মূল্যস্ফীতি। তো এই মূল্যস্ফীতির তো কোনো কারণ নাই। কিন্তু আপনি এক্স ফোন 1 যেটার মেগাপিক্সেল ছিল ১২, এখন আপনি এক্সফোন 2 বের করেছেন যেটার মেগাপিক্সেল হচ্ছে ২০, বা অন্যান্য আরো এর আনুষঙ্গিক উন্নতি করেছেন। সেখানে কিন্তু আপনি একটা উপযোগ বাড়িয়েছেন। উপযোগ বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে মূল্য বাড়বে। এইটা হচ্ছে অর্থনীতির স্বাভাবিক সমীকরণ। কিন্তু আমি এর আগে যেটা বললাম সেটা হচ্ছে একটা দুষ্ট চক্র, সুদের দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রটাকে আচ্ছা, ভাঙতে হলে অনিক এই ভাই, এই ধরনের কিছু ডেসপারেট মুভ নিতে হতো সরকারের। অনিক ভাই, যেটা আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনকে ঘিরে বিরোধী দল এবং কিছু পশ্চিমা শক্তি যারা এই দলকে ক্ষমতা দেখতে চান না, তারা যোগ সাজস করে তুরস্কের এই লিরার দরপতন বা অর্থনীতিকে একটা বিপদগ্রস্ত সময়ের মধ্যে ফেলছে। এটা কি সঠিক তথ্য, নাকি এটা জাস্ট রাজনৈতিক বক্তব্য? না, এইটার এই লিরার দর পতনের একমাত্র কারণ শুধু এটা নয়। কিন্তু অনেকগুলো কারণের মধ্যে আপনি যেটা বলেছেন এটাও কারণ, এবং এই বিষয়টির সত্যতা আংশিক হলেও রয়েছে। আংশিক হলেও রয়েছে। তার এটা আমি আপনাকে আসছি সেখানে। তো আপনি পশ্চিমা রাষ্ট্রের যখন উদাহরণ দিলেন, পশ্চিমা রাষ্ট্রের উদাহরণ টেনে এনে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আজকে আমেরিকাতে রাজনৈতিক সুদের হার কত? 0.25%। সেখানে তারা চাচ্ছে যে টার্কিতে 25% হোক। তো তো আপনি তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা কি। আজকে ইউকে তে সুদের হার, ইউরোপে সুদের হার হচ্ছে মাইনাস, মানে তাদের কোনো সুদ নাই। হ্যাঁ? তো তো সেখানে টার্কিতে তারা চাচ্ছে না তোমার সুদ হচ্ছে 20% হবে, 25% হবে। সেটা তারা চাচ্ছে টার্কির ক্ষেত্রে। কেন? যাতে টার্কিশ মানুষ কাজ করে, পরিশ্রম করে, এবং পরিশ্রমের মূল্যটা হচ্ছে তারা সুদ হিসেবে নিয়ে যেতে পারে টার্কি থেকে। তো টার্কির এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে টার্কি আসলে এইটা গত ইলেকটোরাল ম্যানিফেস্টোতে ছিল প্রেসিডেন্টের, যে সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল 4.0 অ্যাচিভ করতে চান। তো তিনি যে এই যে ইন্ডাস্ট্রিয়াল 4.0 অ্যাচিভ করতে চান, তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল 4.0 হচ্ছে আপনি প্রথম যে বিপ্লব সেটা হচ্ছে বাষ্পযন্ত্রের আবিষ্কারের ফলে মেকানিক বিপ্লব। দ্বিতীয় বিপ্লব হচ্ছে বিদ্যুতের আবিষ্কারের ফলে, শিল্প বিপ্লবগুলোর কথা বলছি। বিদ্যুতের আবিষ্কারের ফলে যে শিল্প বিপ্লবের যে ত্বরান্বিত হয়েছে এটাকে দ্বিতীয় শিল্প বিপ্লব বলা হয়। তৃতীয় শিল্প বিপ্লব বলা হয় কম্পিউটারের আবির্ভাব এবং এই কম্পিউটারাইজড
যে যে উৎপাদন সেটাকে, চতুর্থ হচ্ছে এই উৎপাদনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, রোবোট্রনিক্স এর ব্যবহার, মেকাট্রনিক্স এর ব্যবহার, এটাকে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বলা হয়। তো টার্কির দেখা যাচ্ছে যে 4-5টা মেগা মেগা ইন্ডাস্ট্রি হচ্ছে অলরেডি ইন্ডাস্ট্রি 4.0 বা চতুর্থ শিল্প বিপ্লবকে অ্যাচিভ করেছে। তো এখন দেখা যাচ্ছে যে ইউরোপের অনেকগুলো দেশ বা ইনফ্যাক্ট আমেরিকা পর্যন্ত ওই ওই ইন্ডাস্ট্রি 4.0 দিকে হচ্ছে এত দ্রুত গতিতে যেতে পারছে না। তো সেই ক্ষেত্রে টার্কির একটা সুযোগ আছে যে আমি তো 3টা ট্রেন মিস করেছি, এই ট্রেনটা আমি ধরবো, ইন্ডাস্ট্রি 4.0 ট্রেনটা আমি ধরবো, ওইটার জন্য ওনারা কাজ করছে। এখন সুদের হার তিনি যদি নিচে নামিয়ে নিয়ে আসেন তাহলে যে সুবিধাটা হয়, তাহলে যারা রিস্কি ব্যবসা করে, আমি আপনাকে যেটা বললাম, যেমন আমি একটা গাড়ির ব্র্যান্ড দিচ্ছি, আমি গাড়ি বানাবো এবং এটা হচ্ছে দেশে এবং বিদেশে আমি বিক্রি করবো। আমি টেলিফোন, sophisticated technology, it's always risky, it bears a huge risk. তো এই জন্য আপনার কিন্তু কম সুদের ঋণ দরকার। তো এখন যখন সুদের হার নামবে তখন হচ্ছে ওই শিল্প প্রতিষ্ঠানগুলো যারা সফিস্টিকেটেড টেকনোলজি তৈরি করে, যেমন কম্পিউটার, টেলিফোন, অটোমোবাইল, হ্যাঁ, প্লেন, কিংবা ডিফেন্স ইন্ডাস্ট্রির যে যে ইকুইপমেন্টস গুলো রয়েছে, এগুলোর জন্য আপনার কম সুদে ঋণ লাগবে। এগুলো আপনি চড়া সুদের ঋণ নিয়ে, কারণ এগুলো আপনি বানাবেন, আপনি একটা গবেষণার সময় রয়েছে, গবেষণার পরে সাথে সাথে বানাবেন, ভুল হবে, ভুল কারেকশন করবেন, বানাবেন, 1-1.5 বছর, 2 বছর, 3 বছর সময় লাগবে আপনার এই জিনিসটাকে পারফেকশনে নিয়ে আসতে। তারপর আপনি জিনিসটাকে তুলে দিবেন মানুষের হাতে। তো এই 3 বছর আপনি বসে বসে সুদ টানবেন, এটা কেউ করবে না। উচ্চ সুদে এই রিস্ক কেউ নেবে না। তার চেয়ে বরং সে একটা বিল্ডিং বানাবে, 7 মাসে বিল্ডিংটা কমপ্লিট হবে, সাথে সাথে সে বিক্রি করে দিবে। 1 বছর ফেরার আগে তার সুদ সহ, লাভ সহ, আসল সহ চলে আসবে। তো এই যে যে পলিসি চেঞ্জটা, এইটা পশ্চিমারা চাচ্ছে না টার্কি করুক, কারণ টার্কি প্রযুক্তিগতভাবে এগিয়ে যাক এটা চাচ্ছে না। তো টার্কির এই প্রযুক্তিগত যে যে গতি, এই গতিটাকে শ্লথ করার জন্য অবশ্যই তারা চেষ্টা করছে। কিন্তু তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান, তিনি এটা ওনার এর আগের ম্যানিফেস্টোতে উনি বলেছেন, তার আগের ম্যানিফেস্টোতে উনি বলেছেন, এবং ম্যানিফেস্টোতে যেই মাইলস্টোন গুলোকে উনি নির্দেশনা দিয়েছিলেন সেগুলো কিন্তু তিনি পূরণ করেছেন এবং করছেন। আগামীতে 2023-এর যে যে ম্যানিফেস্টো রয়েছে, এটা হচ্ছে স্বাভাবিকভাবে তুরস্ক বর্তমানে, আপনি এটা মেনে নেন বা না নেন, এটা একটা রিজনাল পরাশক্তি, গ্লোবাল পরাশক্তি বলছি না এখনো, এটা একটা রিজনাল পরাশক্তি। কিন্তু এই পরাশক্তিটার এইটুক ক্ষমতা রয়েছে যে এই মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা এবং কিছুটা হচ্ছে পশ্চিম এশিয়া বা সেন্ট্রাল এশিয়া, এই অঞ্চলে যদি পশ্চিমারা কোনো গেম প্ল্যান করে, সেই গেমটাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা তুরস্কের এখন পর্যন্ত আছে। আমি বলছি না যে তুরস্ক নিজের গেম প্ল্যান করে, গেম সেট করে গেম খেলবে জিও পলিটিক্সে, এখনো হয়তো ওই ওই ক্যাপাসিটিটা তুরস্কের হয়নি। কিন্তু যেই গেমটা তারা প্ল্যান করে, এটা যদি তুরস্কের স্বার্থ বিরোধী হয় কিংবা এখানকার অঞ্চলের আঞ্চলিক স্বার্থ বিরোধী হয়, তাহলে তুরস্কের এখন এই ক্ষমতা হয়ে গেছে যে সেটা সামরিক হস্তক্ষেপ হোক, কূটনীতি হোক, অর্থনীতি হোক, যেভাবেই হোক ওটাকে বাধা দিয়ে নিউট্রালাইজ করে দিতে পারে কিংবা চেঞ্জ করতে বাধ্য করতে পারে। তো স্বাভাবিকভাবেই যে পশ্চিমা শক্তিগুলো এই জিনিসটা সহজে মেনে নেবে, যে হঠাৎ করে এটা আবার কোত্থেকে আসলো, গ্রামে এতগুলো চৌধুরী আছে, এতগুলো মাতব্বর আছে, এই মাতব্বর কোত্থেকে আসলো, এই জিনিসটা তারা খুব সহজভাবে মেনে নিতে পারছে না। যার কারণে তারা, রাষ্ট্রপতি এরদোয়ান আসলে তাদের চক্ষুশূল ওই 2012-13 সালের পর থেকে এবং 16 সালে যে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছে, এইটার পিছনে যে কয়েকটা পশ্চিমা রাষ্ট্রের হাত ছিল, এটা তো আসলে ওপেন সিক্রেট, এটা লুকানোর কিছু নাই। আচ্ছা, বর্তমানে আপনাদের তুরস্কের মাথার উপরে ঋণের বোঝাটা কত? আসলে এই অনেকে বলছেন বিভিন্ন সংখ্যাটা, তুরস্কের এই মুহূর্তে বৈদেশিক ঋণ কত, সংক্ষেপে একটু বলেন। তুরস্কের আসলে রাষ্ট্রীয় ঋণ খুব বেশি না, রাষ্ট্রের তেমন কোনো ঋণ নাই তুরস্কের, কিন্তু প্রাইভেট লোন আছে। তুরস্কের যে প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানগুলো মাঝে মাঝে বাইরে থেকে ঋণ নেয়, সেই ঋণটা রয়েছে। সেই ঋণটা হচ্ছে $470 বিলিয়ন, যেটা হচ্ছে তুরস্কের ইকোনমির অর্ধেক। অর্থাৎ তুরস্কের ইকোনমি এখন $8.5 থেকে $900 বিলিয়ন, $850 থেকে $900 বিলিয়ন কাছাকাছি। অনেকে $700 বিলিয়ন বলবেন, কিন্তু এই হিসাবটা সত্য নয়।
এই হিসাবটা সত্য নয়। তার কারণ হচ্ছে আসলে করোনার কারণে ১৯ এর শেষ ২০, ২১ এই করোনার কারণে এই যে এই স্ট্যাটিস্টিক্স গুলো আসলে ঠিকমতো করা হয়নি। তো অনেকে হচ্ছে ২০২০ এর বা এরও আগের যে ১৯ এর যে বা ১৮ র যে স্ট্যাটিস্টিক্স সেইটাকে হচ্ছে একটা পর্যালোচনা করে এই ধরনের একটা দিতে পারে। কিন্তু অফিসিয়াল ভাবে আসলে এইটা হচ্ছে $৮০০ বিলিয়ন এর উপরে তুরস্কের মানে তুরস্কের অফিসিয়াল ভাবে তুরস্কের সরকারের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এটা ৮০০ বিলিয়নের কিছুটা উপরে এবং এই যে $৪৫০ বিলিয়ন যে ঋণ, এই ঋণটা আসলে প্রাইভেট ঋণ, এটা সরকারি ঋণ না। কিন্তু এই ঋণটা এই ঋণের যে ব্যাপারটা রয়েছে সেখানেও আসলে দেখা যায় যে আপনি দেখবেন তুরস্ককে হচ্ছে ঋণ নিতে চাপ দেয়া হচ্ছে এই যে বিভিন্ন অর্থনৈতিক আনস্টেবিলিটি, আমি অর্থনৈতিক মন্দা বলবো না, আমি বলবো যে এই যে অর্থনৈতিক চড়াই উতরাই যেটা ডলারের উঠানামার কারণে যে চড়াই উতরাইটা সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি করে তুরস্ককে ঋণ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্রের ঋণ কিন্তু তার বাৎসরিক ইকোনমির প্রায় ডাবল, অর্থাৎ 100% বেশি। জাপানের কিন্তু ৩০০-৪০০% বেশি, ফ্রান্সেরও তাই। মানে জাপান এবং আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ, বহিরাগত ঋণগ্রস্ত দেশ। তো সেইখানে তুরস্কের ঋণ কিন্তু আসলে তার যে ইকোনমি তার 50%, এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট যে মানে 50% এর কাছাকাছি বাহ্যিক ঋণ ঋণ প্রত্যেকটা দেশেরই থাকে, বহির্ঋণ থাকে, এর কাছ থেকে এক দেশ আরেক দেশের কাছ থেকে নিয়ে ইউজ করে আরেক দেশকে দেয়। এইটা হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্স করার জন্য, তারপর হচ্ছে আপনার যে অন্যান্য যে কাজগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করার জন্য ইন্টারনাল বা এক্সটার্নাল কিংবা জয়েন্ট ভেঞ্চার এই ঋণগুলো প্রয়োজন হয়। এগুলো এটা এই যে টার্কির যে ঋণ রয়েছে এটা টার্কি হচ্ছে খুব সহজভাবে হ্যান্ডেল করতে পারে। এই ঋণের ক্ষেত্রে কোনো জটিলতা নেই। এর বাইরে আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকে প্রায় $১২১ বিলিয়ন এর মতো মজুদ রয়েছে। এর বাইরে টার্কির মানুষের কাছে, আপনি ডলারের দামের কথা বলছেন, টার্কিশ মানুষের কাছে এটা অফিসিয়াল রেকর্ড প্রায় $২২৩ বিলিয়ন মানুষের কাছে ব্যক্তিগত জমা রয়েছে। আচ্ছা, অলিভ ভাই, এই যে আরব আমিরাতের যুবরাজ তুরস্কে সফর করলেন, তুরস্ক ৬ এবং ৭ মেবি ৬-৭ ডিসেম্বর কাতার সফর করবেন, মিশরের সাথে এরদোয়ান চেষ্টা করছে সম্পর্ক বাড়াতে। এই যে হঠাৎ করে আরব রাষ্ট্রের সাথে এরদোয়ান সরকারের সম্পর্ক ভালো করার যে একটা লক্ষণ দেখছি, এটা কি অর্থনীতিকে ট্যাকেল দেওয়া নাকি পেছনে অন্য কোনো কারণ আছে? না, এটা তো শুধু আসলে অর্থনৈতিক কারণ না, এটার পিছনে অনেক বড় বড় বেশ কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে এখন ট্রাম্প নাই, আমেরিকার মসনদে এখন বাইডেন এবং ট্রাম্প এই যে গালফ রাষ্ট্রগুলো, মিশর, এই দেশগুলোকে যে ব্ল্যাঙ্ক চেকটি দিয়েছিল সেই চেকটি এখন আর ভ্যালিড না, সেটি এখন বাউন্স করবে। তো এখন তারা ইচ্ছা করলেই ইচ্ছে মতো যে কাজ কারবার করতো ওই সময় ধরেন সেগুলো আর করতে পারছে না। যেমন এর ফাঁকে হচ্ছে এর বাইরেও দেখা যাচ্ছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইরানের সাথে সংলাপ কিন্তু বজায় রেখেছে। ইরানের সাথে হয়তো এই যে গতকালকে শেষ হলো যে ভিয়েনা সামিট, যদিও কোনো ফলাফল নেই কিন্তু আবার তারা বসবে, জুমে বসবে এবং এই ভিয়েনা থেকে হয়তো কিছু ইরানের জন্য পজিটিভ ফলাফল আসতে পারে যেগুলো আসলে আরব আমিরাত কিংবা সৌদি আরব, মিশর এদের জন্য নেগেটিভ। অর্থাৎ ইরানের উপর থেকে কিছু অবরোধ তুলে নিতে পারে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এবং ইরানের সাথে একটি কোলাবোরেশনে যেতে পারে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ পশ্চিমা পয়সা হচ্ছে ইরানের মার্কেটে ঢুকবে এবং এতে আলটিমেটলি ক্ষতি হবে সংযুক্ত আরব আমিরাতের, সৌদি আরবের এবং এই যে ইরান বিরোধী জোটটি ছিল তাদের, এবং তারা আসলে এই সবগুলো কান্ট্রি এককভাবে ইরানের সমতুল্য নয়। তো স্বাভাবিকভাবে তারা হচ্ছে যখন এই ধরনের বিপদে পড়ে তখন তারা হঠাৎ করেই যে টার্কি আমাদের একটা ভাই, সুন্নি ভাই, যাকে আমরা একসময় হচ্ছে অনেকভাবেই হচ্ছে বঞ্চিত করছিলাম, তো তার কাছে যাওয়া যায়।
বললাম যে সুন্নি ভাইটার নামটা বলেন, দর্শক জানুক তার নামটা, হ্যাঁ, আমাদের সুন্নি সুন্নি ভাইটার নাম ভাইটার নাম। হচ্ছে এই যে তার্কি, তুরস্ক। এই যে তুরস্ক হচ্ছে আমাদের একটা সুন্নি ভাই, তাকে যদিও আমরা অনেকদিন বঞ্চিত রাখছিলাম বিভিন্ন মানে অধিকার থেকে, তার বিভিন্ন বিপদের সময় তাকে হচ্ছে আমরা বিক্রি করে দিয়ে আমরা হচ্ছে গ্রিসের সাথে, হ্যাঁ, কিংবা ইসরায়েলের সাথে, গ্রিস কিংবা ফ্রান্স। সাউদার্ন সাইপ্রাসের সাথে আমরা বেশি ক্লোজ ছিলাম, কিন্তু এখন যখন বিপদে পড়েছি, তো এখন তো ওই সুন্নি ভাইটা যে সবসময় বিপদে আমাদের পাশে থাকে তার কাছেই যেতে হয়। তো সেইভাবে সেই হিসাবেই হচ্ছে আর সংযুক্ত আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কিংবা মিশর বলেন, তারা হচ্ছে কিছুটা হলেও তুরস্কের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে। তো আমাদের কিন্তু এখানে রাষ্ট্র কি তুরস্ক ইরানের বিরুদ্ধে গিয়ে তাদের সমর্থন যোগাবে? তারা তো আরব রাষ্ট্রগুলোকে তুরস্কের কাছে কিছুটা বেইমান প্রকৃতির হিসেবে চিহ্নিত। সেক্ষেত্রে ইরানের বিরুদ্ধে গিয়ে তুরস্ক কি আরব আমিরাত মিশরকে সমর্থন দিবে, নাকি অন্য কোনো গেমও থাকতে পারে, নাকি দুইটা পক্ষকেই সমানভাবে ঠিক রেখে এরদোয়ান মুসলিম বিশ্বকে শক্তিশালী করবে? তুরস্ক সরাসরি ইরানের বিরুদ্ধে যাবে না, কিন্তু তুরস্কের সাথে এই দেশগুলোর একটি সুসম্পর্ক স্বাভাবিকভাবেই এই দেশগুলোর হাতকে শক্তিশালী করবে ইরানের বিরুদ্ধে। এইটাকে বলে অ্যাক্টিভ ডিটারেন্স। ধরেন পাকিস্তানেরও পারমাণবিক শক্তি আছে, ভারতেরও পারমাণবিক শক্তি আছে। এই শক্তি থাকার কারণে কিন্তু কেউ কাউকে মারছে না, মানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে না। কিন্তু যদি একটার থাকতো একটা না থাকতো, বা শক্তিতে যদি ইমব্যালেন্স তৈরি হয়, তখন কিন্তু মেরে দেয়। তো এই যে অ্যাক্টিভ ডিটারেন্সটা, এই অ্যাক্টিভ ডিটারেন্সের জন্য হচ্ছে এখন তুরস্কে প্রয়োজন। তুরস্ক সামরিক শিল্পে এখন বিশ্বে টপ 10টা দেশের ভিতরে আছে, এটা খুব সহজেই বলা যায়। হয়তো খুব রিসেন্টলি আমরা দেখবো যে টপ 5টা দেশের ভিতরে তুরস্ক একটিতে পরিণত হয়েছে সামরিক প্রযুক্তিতে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এরকম একটা সুন্নি ভাইকে এখন কাছে দরকার, যাকে আগে দরকার ছিল না, এখন দরকার হচ্ছে। কারণ আগে ট্রাম্প ছিল, F-35 দিবে, এটা সেটা দিবে। এখন ইউএইর F-35 ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, আপনি জানেন বোধহয়, বাইডেন ক্যান্সেল করে দিয়েছে। তো এই মুসলিম বিশ্বের এই যে করুণ দশা, এবং এই যে তাদের যে এই অসহায় অবস্থা, এই অসহায় অবস্থার কারণেই হচ্ছে তারা আসলে এখন তুরস্কপন্থী হচ্ছে কিছুটা। আচ্ছা, সবকিছু মিলে আগামী নির্বাচন 2023 এরদোয়ান সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ আছে, যেখানে বিরোধী দল এবং পশ্চিমা শক্তিগুলো একাট্টা হয়ে গেছে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য বা চেয়ার থেকে সরাবার জন্য? সেই ক্ষেত্রে 2023-এর সামনে এরদোয়ান কি করতে পারেন, বা আগামী নির্বাচনে একেপি থাকবে কিনা তুরস্কের রাষ্ট্রীয় ক্ষমতায়? নির্বাচনে এখনো প্রায় 1.5 বছরের কাছাকাছি একটি সময় রয়েছে, 18 মাস, 1.5 বছর। এর মাঝখানে অনেক কিছু হতে পারে, ঘটে যেতে পারে। তো এর আগে বলাটা মুশকিল। তবে এখনো এই অর্থনৈতিক দুরবস্থাতেও যেটা দেখা যাচ্ছে যে এরদোয়ানের দিকেই পাল্লাটা ভারী বেশি। কারণ যে অপোজিশন রয়েছে, সেই অপোজিশন এরদোয়ানের সমালোচনা করছে, তাকে ইস্তিফা দিতে বলছে, তাকে ক্ষমতা ছেড়ে দিতে বলছে। কিন্তু তারপর তারা কি করবে এসে? তারা সুদ বাড়িয়ে দিবে। সুদ বাড়ালে তো আগের যেই সিন সেই সিন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি সুদ বাড়ালেন, কিছুটা কমবে লিরার দাম, কিন্তু কিছুদিন পরে আবার সে আগের অবস্থায় চলে যাবে। তো এই যে সুদ, উচ্চ সুদের কারণে আপনি জনগণের পকেট থেকে যে টাকাটা বের করে দিচ্ছেন, সেই টাকাটা কিন্তু চলে গেছে ততদিনে। কিন্তু ডলার সেই আবার আগের পরিস্থিতিতে চলে এসেছে। তো এই যে এটা তো জনগণ যারা ব্যবসা বাণিজ্য করে, যারা দোকানপাট চালান, তারা বোঝেন। তো অপোজিশনের তো এটার জন্য কোনো ফর্মুলা নাই। তারা বলছে যে ও নিয়ে চলে গেলেই হচ্ছে ডলার কমে যাবে। এখন অর্থনীতি হচ্ছে সায়েন্স। অর্থনীতি আর সায়েন্স হচ্ছে আবেগে চলে না। সায়েন্স হচ্ছে ওয়াদাতে চলে না। সায়েন্স হচ্ছে তার নিজের যে ফর্মুলা, তার নিজের যে সিস্টেম, সেটাতে চলে। এখন সে চলে গেল। হঠাৎ করে সে চলে গেল। এতেই হচ্ছে তারা মনে করতেছে যে পশ্চিমা বিশ্বগুলো খুশি হয়ে টার্কিকে টাকা ঢেলে দিবে। আর সেই টাকা, সেই সুদে ঋণ নিয়ে তারা হচ্ছে ডলারের দাম কমাবে। বিষয়টা এত সহজ না। কারণ করোনা পরবর্তী সময়ে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আমেরিকার মতো দেশ, যারা বিশ্বের 1 নাম্বার অর্থনীতি, তাদের সাপ্লাই চেইন কেটে গেছে। সাপ্লাই চেইন তাদের হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। জার্মানের মতো দেশ, জার্মান জার্মান হচ্ছে একটা
বিভিন্ন দিক থেকে বিশেষ করে অর্থনীতির দিক থেকে জার্মান হচ্ছে আদর্শ একটা দেশ, এবং আপনি দেখবেন যে পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা কিন্তু জার্মানি থেকেই, বেশিরভাগই, সবাই না, জার্মান থেকে আসা। তো এবং এই জার্মানের মতো দেশের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে আপনি টাকা নিয়ে বসে আছেন কিন্তু আপনি জিনিস পাচ্ছেন না। তুরস্কতে তো আপনি জিনিস পাচ্ছেন অ্যাভেইলেবল, জাস্ট জিনিসের দামটা বেড়ে গেছে। এটা নিয়ে আপনি হচ্ছে ইনফ্লেশন এত বেড়ে গেছে, ইনফ্লেশন রেট 20% এর উপরে আমরা কথা বলছি। এরদোয়ান সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের বেতন হচ্ছে বাড়িয়ে দেবে, 40% এর মতো করে দেবে, বৃদ্ধি করবে। তাতে মানুষের জীবন কারো মতে হয়তো কেউ কোনো সাংবাদিক বলবেন যে না, এতেও মনে হয় না যে যেভাবে দাম বাড়ছে 40%, এটা একটা আবেগী কথা। এই যে 21% কোনো বলবে যে ইনফ্লেশন সরকারি রেট হচ্ছে 21%, মানে মুদ্রাস্ফীতির 21% বৃদ্ধি পেয়েছে সরকারি রেট অনুযায়ী। কিন্তু কেউ বলবে যে না, আসলে এই যে 21% এর চেয়ে অনেক বেশি বেড়েছে। এটা সত্য কথা, কিন্তু এটা একটা আবেগী কথা, এটা একটা সায়েন্টিফিক লাই। কেন? আমি আপনাকে বলি। তুরস্ক যে পেট্রোল কেনে, এখন আজকে যদি আমি রেট হিসাব করি, তুরস্কে পেট্রোলের রেট বাংলাদেশের চেয়ে সস্তা। অর্থাৎ তুরস্কের সরকার ভর্তুকি দিচ্ছে সেখানে। স্বাভাবিকভাবে সে কোনো সেক্টরে ভর্তুকিটা দেবে, কোনো সেক্টরে ভর্তুকিটা দেবে না। কৃষি ক্ষেত্রে তো আপনার প্রচুর পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তো সেখানে ইনফ্লেশন রেটটা কম হওয়ার কথা। কিন্তু আপনি গাড়ি চালিয়ে হচ্ছে ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেইটা আপনি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেও যেতে পারতেন, কিন্তু আপনি লাক্সারি চান, আপনি গাড়ি চান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেখানে তো সরকার ভর্তুকিটা কম দেবে। তো আপনি সেই হিসাবে যদি আপনি যাচাই করেন, তাহলে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে ইনফ্লেশন রেট কম বেড়েছে, বেশি বেড়েছে। সরকার সবগুলো মিলে এভারেজ করে আপনাকে বলছে যে 21%। তো সরকার বলছে যে আমি হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা, সেটাকে আমি 40% এর কাছাকাছি একটা পরিমাণ বাড়াবো। বাকি ওয়েজ গুলাতেও হচ্ছে এই ইনফ্লেশন অনুযায়ী একটা একটা আম একটা প্রবৃদ্ধি আসবে বেতনগুলোতে। তো স্বাভাবিকভাবে মানুষের জীবনের যে কষ্ট, এটা অনেকাংশেই উপশম হবে। এর বাইরে এই যে কিছু যেখানে হচ্ছে সরকার প্রচুর পরিমাণ ভর্তুকি দিচ্ছে, যেমন খাদ্যক্ষেত্র বা কৃষিক্ষেত্র, সেখানে দেখা যাচ্ছে যে কৃষক যে দাম পাচ্ছে, ইস্তানবুল শহরে তার চেয়ে 15 গুণ, 20 গুণ, 100 গুণ বেশি দামে হচ্ছে আমরা কিনে খাচ্ছি। তো এই যে মধ্যস্বত্বভোগীদের যে অতি লাভের যে টেন্ডেন্সিটা, এটাকে কন্ট্রোল করার জন্য সরকার হচ্ছে পদক্ষেপ নিচ্ছে। তো এই পদক্ষেপগুলো নিলে তো দেখা যাবে যে অনেকাংশেই মানুষের যে কষ্ট, এটা দূর হয়েছে, এবং এই কষ্ট দূর হলে আগামী ইলেকশনে স্বাভাবিকভাবেই এরদোয়ানের সম্ভাবনা অনেক বেশি। কারণ অপোজিশন পার্টিগুলো এটার বিনিময়ে কি করবে তারা, এটা বলছে না। এরদোয়ানের জন্য যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, আপনি প্রশ্ন করেছিলেন, একটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে ইমিগ্রেন্টস বা রেফিউজিস, যারা সিরিয়া থেকে, ইরাক থেকে এসে এখানে আছেন এবং প্রায় অনেক বছর চলে গেছে। এইটা মানবিকভাবে দেখা গেলে যে এইটা তো তার একটা বিশাল বড় স্যাক্রিফাইস তিনি করেছেন। মানে তিনি তার পলিটিক্যাল ক্যারিয়ারকে, তিনি যে অর্থনীতির জন্য টার্কিতে বা বিশ্বে বিখ্যাত, সেই অর্থনীতিকে রিস্কে ফেলে তিনি হচ্ছে এমন কিছু মানুষের পাশে দাঁড়িয়েছেন যাদের যাওয়ার কোনো জায়গা নেই। সেটা দেখা গেছে যে ১ লাখ রেফিউজি নিয়ে জার্মান যেইভাবে হাততালি পেল, ৫০ লাখ রেফিউজি নিয়ে তার্কি কিন্তু তার ১০ ভাগের ১ ভাগও হাততালি পায়নি। কিংবা বাংলাদেশও ওই ১০ লাখ রোহিঙ্গাকে অ্যাকসেপ্ট করার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশেও কিন্তু এত প্রশংসিত হয়নি। ১ লাখ আ রেফিউজি নিয়ে জার্মানের মতো একটা বিশাল ইকোনমি, কিংবা কানাডার মতো একটা দেশ ১২,০০০ রেফিউজি বাহবা পেল। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতেও কিন্তু এই বাহবার যে প্রতিধ্বনি, সেটা আমি শুনেছি, এবং বাংলাদেশী মানুষদের কাছে তো আরো বেশি করে শুনেছি। এটা ঠিক আছে, তারা ৮,০০০ মানুষ, ১২,০০০ মানুষ যে যেভাবে পেরেছে, কিন্তু তাদের মতো ইকোনমি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ক্যানাডিয়ান ফাইটার, যেটা এই 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 জার্মান সেনাবাহিনী কিন্তু ইরাকে, আফগানিস্তানে এবং এই সিরিয়াতে অপারেশন করেছে, এবং তাদের এই অপারেশনের কারণেই কিন্তু এই মানুষগুলো রিফিউজিতে পরিণত হয়েছে। তো তাদের তো আসলে দায়িত্বটা বেশি নেওয়ার কথা, বিশেষ করে আমেরিকার এবং ইংল্যান্ডের। কিন্তু তারা সেই দায়িত্বটা নিচ্ছে হচ্ছে ১ লাখ করে, ১২,০০০ করে, এবং বিশ্ব মিডিয়া হচ্ছে এটাকে এমন ভাবে প্রচার করছে যে একেকজনকে একটা নোবেল প্রাইজ শান্তিতে দিয়ে দেওয়াই ভালো। অথচ গত ১২-১৩ বছর ধরে তুরস্কের মানুষ এবং তুরস্কের সরকার
50 লাখ, এখন এটা আরো বেশি, 50 লাখের উপরে কিন্তু রেফিউজিকে, শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং তাদের যে ভরণ পোষণ এগুলো করছে। বাংলাদেশ 10 লক্ষ মানুষ করছে সেই আজকে প্রায় 3-4 বছর হলো। এর আগেও কিন্তু রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে এসেছে। মানবতার খাতিরে আমরা এই কাজগুলো করি, কিন্তু আপনি তুরস্কের অর্থনৈতিক সামর্থ্য, বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য আর জার্মান কানাডার অর্থনৈতিক সামর্থ্য তো এক নয়। তো কিন্তু বাহবাটা তারা নিবে, যাই হোক সেটা অন্য বিষয়। তো এই চ্যালেঞ্জগুলো হচ্ছে মোকাবেলা, এই এরদোয়ান সরকার হচ্ছে মোকাবেলা করবে, কিন্তু এই যে এই রেফিউজি এবং অর্থনীতি, বেকার সমস্যা, আসলে এই বেকার সমস্যাটা এই অর্থনীতি এবং রেফিউজি এই দুটি সমস্যার একটি একটি ফল বা ফসল। এই চ্যালেঞ্জগুলো তিনি মোকাবেলা করবেন, কিন্তু অপোজিশন এই সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করবেন তারা এই কথা এখনো বলতে পারছেন না সরাসরি ভাবে। যে দেখেন, আমরা বলেছেন কি, আমরা গান বাজনা করে আনন্দ ফুর্তি করে রেফিউজিদেরকে তাদের নিজ নিজ বাসস্থানে পাঠিয়ে দেব। বাসস্থানটা কোথায়? যেটা ছিল সেটা তো বম্বিং এ ভেঙে চুরে চুরমার, কোথায় পাঠাবে তিনি ভাবছেন যে অপোজিশন লিডার যে তিনি বাশার আল আসাদের সাথে বসবেন, বসে চুক্তি করবেন, চুক্তি করে হচ্ছে 50 লাখ রেফিউজি উনি হচ্ছে সিরিয়ায় পাঠিয়ে দিবেন। ব্যাপারটা তো এত সহজ না। বাশার আল আসাদের পার্লামেন্ট কালকে বলছে যে তুরস্কের যে অংশ হাতায়, যেটা সিরিয়ার সাথে বর্ডার, তারা সেই হাতায় শহরকে তারা হচ্ছে পুনরুদ্ধার করবে তুরস্কের কাছ থেকে। এই হাতায় শহর কার কাছ থেকে, কিভাবে তারা পুনরুদ্ধার করবে? তো বাশার আল আসাদকে আমাদের যে অপোজিশন তারা যত ফ্যান্টাস্টিক ভাবে মানে চিন্তা করে, বাশার আল আসাদ আসলে এত ফ্যান্টাস্টিক একটা লোক না। সে তার নিজ দেশের মানুষ মেরে হত্যা করে ভাগিয়ে দিয়েছে। এখন সিরিয়াতে হচ্ছে 1/4 মানুষ বসবাস করে। আর এই যে 75% মানুষ যারা মারা গেছে কিংবা চলে গেছে কোনো জায়গায়, নির্বাসিত হয়েছে, তারা কিভাবে বাশার আল আসাদকে সরকার হিসেবে মেনে নেবে এবং তার শাসন কালে, তার শাসনের আন্ডারে তারা থাকবে? এটা তো প্রশ্নই ওঠে না। তো অপোজিশন পার্টির এই যে আকাশ কুসুম কল্পনা, এটা তো টার্কিশ মানুষ বুঝে যে তিনি যেগুলো বলছেন, যেগুলোর আশা দিচ্ছেন যে আমি আসবো আর অর্থনীতি ঠিক হয়ে যাবে, এই অর্থনীতি তো এই ধরনের কোনো ওই হ্যারি পটারের গল্প না। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটির সহকারী বার্তা সম্পাদক ওয়ালিদ বিন সিরাজ। তিনি আমাদের তুরস্কের অর্থনীতি, আগামী নির্বাচনে এরদোয়ানের ক্ষমতা, আশা এবং বৈদেশিক সম্পর্ক, টোটাল বিষয়গুলো আজকে আলোচনায় তুলে এনেছেন। আশা করি আপনাদের যে প্রশ্নগুলো ছিল প্রতিটা প্রশ্নেরই উত্তর পেয়ে গেছেন ওয়ালিদ ভাইয়ের কাছ থেকে। যদি আপনাদের এই বিষয়ে বা অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকের ভিডিও নিচে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমাদের নেক্সট কোনো পর্বে আবারও সংযুক্ত হবে আমাদের সাথে ওয়ালিদ ভাই। আপনারা অবশ্যই ওয়ালিদ ভাইয়ের জন্য দোয়া করবেন। একটা বিরতির পর তিনি আবার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। ওয়ালিদ ভাই, আমরা বিদায় নিতে চাচ্ছি, যদি আপনি সংক্ষেপে কিছু বলেন। জি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া রইল আপনার এবং আপনার দর্শকদের জন্য। আমিও তাদের কাছে দোয়া প্রার্থী। আসলে করোনা পরবর্তী সময় পুরো বিশ্বই আসলে অর্থনৈতিক একটি মন্দার ভিতর দিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো আশা করি সবাই ভালো থাকবেন, এর মাঝে একে অপরের খেয়াল রাখবেন। ধন্যবাদ মাসুম ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট আবার সরাসরি সম্প্রচারে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। ওপেন দাইজকে ভালোবাসা দিবেন, সমর্থন দিবেন এবং যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।